হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। আমি দেবলীনা ব্যানার্জি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছে। এতদিন আমি আমার এই চ্যানেলে আমি কোনোদিনই এই ভিডিও দিইনি। আজকে ফার্স্ট টাইম এরকম ভিডিও দিচ্ছি বিকজ এটা কোনো পেড প্রমোশন বা কিছু নয়। তোমাদের কাছে এই ভারতীয় অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স পার্টটা যথেষ্ট একটা টাফ সাবজেক্ট, মানে মনে হয় যেন খুব কঠিন একটা সাবজেক্ট, কি আসতে পারে না আসতে পারে আমাদের জানা নেই, খুব অজানা একটা সাবজেক্ট, কি পড়বো, কোথা থেকে পড়বো, কোন বই পড়বো, হেটা ব্যাটা 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 অনেক সময় অনেক কিছু হয়। এবং তার জন্য এতটা মনের মধ্যে প্রশ্ন থাকার জন্য তোমরা কি করো, তোমরা এই জিনিসটাকে স্কিপ করে চলে যাও। কিন্তু দেখো, ভারতীয় অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমি কিন্তু এমন কিছু কঠিন সাবজেক্ট নয়। আমাদের ইকোনমিক্স সাবজেক্টে না, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সব কিছুর মধ্যে ইকোনমিক্স ঢুকে আছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, হিস্ট্রি যখন আমি পড়ছি, আমি যখন মৌর্য যুগ পড়ছি, মৌর্য যুগের মুদ্রা কী ছিল? মুদ্রা কিসের বিষয়? ইকোনমিক্স। মৌর্য যুগের মুদ্রা কী ছিল? পান। জানো কি সেটা? যদি না জানা থাকে লিখে রাখো, মৌর্য যুগের মুদ্রার নাম ছিল পান। আর আমার ক্লাসে, আমার পেড প্রমোশন হোক আর যাই হোক, আমার ক্লাসে আমি ক্লাস করাতে করাতে কিন্তু আমি আমার জিকে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে থাকবো। তো মৌর্য যুগের মুদ্রা ছিল পান, ঠিক আছে? তো এই যে এই বিষয়গুলো আমাদের অজান্তে কিন্তু আমরা ইকোনমিক্স পড়ছি, তাই তো? তো রিসেন্টলি থার্ড এডিশন নিতিন সিংহানিয়া স্যারের নতুন এডিশনের ভারতীয় অর্থনীতির একটি বই পাবলিশ হয়েছে, তোমরা সবাই জানো। ম্যাগ্রিল পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়। ভারতীয় অর্থনীতি কোন কোন পরীক্ষাকে ফোকাস করছে, মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে টপ এক্সাম ইন এশিয়ার মধ্যে সব থেকে কঠিনতম বা সব থেকে বড় এক্সাম হচ্ছে ইউপিএসসি। তো ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কারণ ডাব্লিউবিপিতে কিন্তু ইকোনমিক্স থাকে, বাট খুব টাফ থাকে না। ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস লেভেল থাকে না, খুব নর্মাল লেভেলের থাকে। এসএসসি, স্টাফ সিলেকশন, এনটিপিসি, আরআরবি, রেল, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষাকেও ফোকাস করছে, ঠিক আছে? এবার ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকিং ক্রনিক্যাল বা ব্যাংকিং অ্যাওয়ারনেসটা থাকে। তো আমাদের ইকোনমিক্সের এখানে ব্যাংকিংটাকে আলাদা করে দিয়েছে। এবং এখানে সব থেকে বড় যে বিষয় হয়েছে, যেটা আমার সব থেকে বেশি ইন্টারেস্ট লেগেছে, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু এমসিকিউ রয়েছে এবং সেটা প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? এটা সলভ করবে তোমরা যদি ওই বইটা কেনো, তাহলে তোমরা কিভাবে পড়বে আমি একটু বলে দিচ্ছি, একটু ভালো করে শুনে নাও। তোমরা যদি বইটা কেনো, তোমাদের যে চ্যাপ্টারগুলো পড়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যখন পিওয়াই কিউ দেখছো, পিওয়াই কিউ আছে, সেই পিওয়াই কিউগুলো সলভ করো এবং তার সাথে সাথে যে আদার্স অপশনগুলো আছে, সেই আদার্স অপশনগুলো তোমরা অ্যানালাইসিস করো। তাহলে তোমাদের নলেজটা কী হবে? এনকারেজ হবে, তোমাদের নলেজটা বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে, ঠিক আছে? তো এই বইটার মধ্যে আর কি রয়েছে, পরীক্ষা ভিত্তিক বৃহত্তর সমাহার, অত ডিটেলস দরকার নেই। দুটি সম্পূর্ণ নতুন অধ্যায় এবং বাকি 25টি অধ্যায় গুরুত্বপূর্ণ আপডেট। দুটো সম্পূর্ণ নতুন অধ্যায় বলতে গেলে এখানে বাজেটকে ফোকাস করা হয়েছে এবং এটা প্রত্যেক বছর নতুন এডিশনে প্রকাশিত হয় এবং বাজেটটাকে ইনক্লুড করা হয়। এবং যেটা রয়েছে বিশেষ করে সেটা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের বাজেট কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। আমাদের এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো অর্থনীতির বইয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বাজেট দেওয়া হয়নি। নিতিন সিংহানিয়া স্যারের এই বইয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বাজেট দেওয়া হয়েছে। এই বইটার সূচিপত্র থেকে তোমরা বুঝতে পারবে কি কি রয়েছে। অর্থনীতি ও রাষ্ট্র, এখানে অর্থনীতির মূল ধারণা সম্পর্কে বলা হয়েছে, অর্থনীতির প্রতিটা বিষয় বলা হয়েছে। তারপর হচ্ছে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ন্যাশনাল ইনকাম, যেটা আসে পরীক্ষায়, ঠিক আছে? জাতীয় আয়, এবং এখানে ইলাবোরেটলি আলোচনা করা হয়েছে এবং দেখো সব শেষে প্রশ্নাবলী রয়েছে, ঠিক আছে? এখানে ইলাবোরেটলি আলোচনা করা হয়েছে, বাট তোমরা এখান থেকে কিভাবে কি পড়বে না পড়বে সেটা বোঝার জন্য তোমাদেরকে বইটা কিন্তু আগে পড়তে হবে এবং টেক্সট পড়তে হবে। টেক্সট পড়লে কি হয়, কনসেপ্ট ক্লিয়ার হয়। এবং সেক্ষেত্রে যদি তোমাদের কোথাও কোনো চ্যাপ্টারের কোথাও বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমি আছি। এবং আমার সবথেকে পরিচিত, আমার সবথেকে ফেভারিট একজন ইকোনমিক্সের টিচার রয়েছেন। মানে আমারও 11-12 গ্র্যাজুয়েশন পাসে আমার ইকোনমিক্স ছিল, খুব ভালো একটা সাবজেক্ট। আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, সত্যি মানে বিশ্বাস করো, মন থেকে বলছি, এবং একদম এটার মধ্যে কোনো ভুল নেই। ইকোনমিক্স দারুণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, খুবই ভালো সাবজেক্ট একটা। সো ইকোনমিক্সে যদি বুঝে পড়তে পারো, তাহলে তোমার ইকোনমিক্সের কোনো দুর্বলতা, কোনো ভয়, কোনো ভীতি কিচ্ছু থাকবে না। তো আমার যিনি ইকোনমিক্সের ম্যাডাম ছিলেন, দীপলিনা চ্যাটার্জি ম্যাডাম, তার কাছে আমি পড়েছি। আমার সাথে তার বিশেষ একটি সম্পর্ক রয়েছে, ব্লাড রিলেশন, সে আমার দিদি। তো যাই হোক, দিদি বলে বলছি না, সত্যি কথা বলছি, তার কাছে ইকোনমিক্স পড়ে, ইকোনমিক্স আমার কাছে খুবই ভালো একটা সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং লাগে। তো
মানে সবথেকে বড় কথা আমার খুব ভালো মনে আছে 11-12 আমাকে একটা চ্যাপ্টার পড়িয়েছিল যে ঋণাত্মক বাহ্যিকতা ধনাত্মক বাহ্যিকতা। আমাদেরকে বোঝাচ্ছে যে আমি পড়তাম, আমার একটা বান্ধবী পড়তো, তো আমাদেরকে বোঝাচ্ছে যে দেখ আমাদের কাছে ফ্যান, এই যে মাথার উপরে ফ্যানটা করছে এটা হচ্ছে ধনাত্মক বাহ্যিকতা, মানে কি আমাদের ফ্যানটা দরকার, ফ্যান না হলে আমরা চলবো না। আর এসিটা হচ্ছে আমাদের কাছে একটা বিলাসবহুল ব্যাপার, একটা লাক্সারিয়াস লাইফ, এসিটা না হলেও চলবে, ঠিক আছে। তো এসিটা হচ্ছে এখানে ঋণাত্মক বাহ্যিকতা। খুব বাস্তব দিয়ে উদাহরণ দিয়ে আমাদেরকে পড়াতেন ম্যাডাম, অসাধারণ পড়াতেন, আমার খুবই ভালো লাগতো। আমি সত্যি কথা বলতে দিনটা খুব মিস করি ওই ইকোনমিক্স পড়াটা। তো যাই হোক, আর খুব মজাও করেছি আমি। এটারও কোনো প্রমোশন নাই, বাট এটা আজকে যেহেতু আমার ইকোনমিক্সের এই বইটার সম্পর্কে তোমাদেরকে বলতে হচ্ছে, তো সেই জন্য তোমাদেরকে একটু ইনফরমেশন করলাম। যদি তোমরা ইকোনমিক্স সাবজেক্টটা আলাদাভাবে পড়তে চাও তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি ম্যাডামের সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। আচ্ছা, আর কিছু রয়েছে দারিদ্র অসাম্য অর্থাৎ দারিদ্র বেকারত্ব, এখানে বিষয়টা খুব ইম্পর্টেন্ট। দারিদ্র বেকারত্ব থেকে কিন্তু ডাব্লিউবিপিতে কিন্তু কোশ্চেন আসে। দারিদ্র বেকারত্ব থেকে ডাব্লিউবিপিতে কোশ্চেন আসে, ঠিক আছে। তো এই কোন কোন চ্যাপ্টার কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে দেব, কোনো অসুবিধা নেই। আর বেকারত্ব আলাদা করে রয়েছে, বেকারত্ব বিভিন্ন ধরন সব কিছু রয়েছে। এই যে ইন ডিটেলস দারিদ্র বেকারত্ব, এই যে এতটা তোমাদেরকে এলাবোরেটলি পড়তে হচ্ছে, এটা তোমাদেরকে পড়তে হবে তখনই যখন তোমরা ডাব্লিউবিপি ছাড়া যে এক্সামগুলো রয়েছে, যেমন ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, তারপরে তোমার এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, আরআরবি, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একটু ইন ডিটেলস পড়তে হবে, কারণ কোথা থেকে কি কোশ্চেন দেবে আমরা কেউ জানি না। হয়তো দিয়ে দিল যে ডিসগুইস আনএমপ্লয়মেন্ট, যেটা ছদ্ম বেকারত্বের ক্ষেত্রে হয়, যে কাজে নিযুক্ত মনে হলেও তারা কিন্তু অ্যাকচুয়ালি কাজে নিযুক্ত নেই, তাদেরকে সরিয়ে দিলেও কিন্তু তারা কাজের কোনো ক্ষতি হবে না, উৎপাদন ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। এটা একটা ছদ্ম বেকারত্বের মধ্যে রয়েছে। তো বা 4টে অপশন দিত যে এটার মধ্যে ছদ্ম বেকারত্ব কোনটা, এরকম একটা দিতে পারে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে সূচিপত্র। এছাড়াও আর যে বিষয়গুলো রয়েছে, এই যে মুদ্রাস্ফীতি দেখো এখানে মুদ্রাস্ফীতি বিষয়টাকে হাইলাইট করেছে। মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের মধ্যে কী কী ঢুকিয়েছে, মুদ্রাস্ফীতির ব্যবধান ও মুদ্রা সংকোচন ব্যবধান, মুদ্রাস্ফীতির প্রকার, হার অনুযায়ী, প্রকার, কারণ অনুযায়ী, নির্ণয় ও প্রক্রিয়া, কারণ, মুদ্রাস্ফীতির প্রভাব, নিয়ন্ত্রণের উপায় সম্পর্কিত কিছু ধারণা, নিয়ন্ত্রণের সরকারের তরফ থেকে নেওয়া কিছু পদক্ষেপ। এই যে সরকারের তরফ থেকে নেওয়া কিছু পদক্ষেপ, অর্থাৎ আমাদের সবথেকে বেশি জিনিস যেগুলো আসছে এসএসসির ক্ষেত্রে বা আরআরবির ক্ষেত্রে, যেটা সবথেকে বেশি আসছে যে স্কিমগুলো, যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেইগুলো বেশি করে ইম্পর্টেন্ট হচ্ছে। তো সেইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে, তাহলে এইগুলোর উপরেও কিন্তু এই বইটার উপরে কিন্তু ফোকাস দেওয়া হয়েছে। মুদ্রাস্ফীতির হার ও রিপোর্ট, প্রশ্নাবলী, সব চ্যাপ্টারে সেটা কিন্তু প্রশ্নাবলী রয়েছে প্রিভিয়াস ইয়ার। অর্থের যোগান, কালো টাকা, নগদহীন অর্থনীতি, কালো প্রশ্নাবলী। এই যে ব্যাংকিং ক্ষেত্র, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যাংকিং ক্ষেত্রটা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর এই রয়েছে ব্যাংকিং অ্যাব্রিভিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট। যারা মিসলেনিয়াস মেন্স দিতে চলেছো তাদের কাছে যদি নিতিন সিংহানিয়া স্যারের এই বইটা থেকে থাকে, একবার ব্যাংকিং চ্যাপ্টারটা খুলে ব্যাংকিং অ্যাব্রিভিয়েশনের ওই পেজটা একবার পড়ে নাও, অনেক কিছু পাবে সেখান থেকে। মিসলেনিয়াস মেন্স যারা দিতে চলেছো তারা SIR এটার ফুল ফর্ম দেখে যাও, চলে আসবে, চলে এসছে নাকি দেখে নিও। তো ব্যাংকিংয়ে কি আছে, রিজার্ভ ব্যাংক, আর্থিক নীতি, ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায়, ব্যাংকিং ব্যবস্থার গঠন। আর ব্যাংকিংয়ের মধ্যে অনেক কিছু রয়েছে, বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক, উন্নয়ন ব্যাংক, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, প্রাথমিক ডিলার, মানে ব্যাংকিংয়ের পুরো সেক্টরটা এখানে তুলে দিয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করেছেন, ঠিক আছে। এই জিনিসগুলো খুব ভালো করেছেন। ভারতীয় কর কাঠামো খুব ইম্পর্টেন্ট, এই ভারতীয় কর কাঠামো থেকে এসএসসিতে, ডাব্লিউবিসিএস, ইউপিএসসিতে ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থনীতির সাথে সম্পর্কিত কতগুলি সাংবিধানিক ধারা, এই যে ইকোনমিক্সের সাথে পলিটিটাকে একটু যুক্ত করে দিয়ে এখানে একটা আলাদা সুন্দর একটা চ্যাপ্টার নিয়ে এসেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিক ব্যাপারগুলো আমি তোমাদের এখানে তুলে দিচ্ছি, আমি কিন্তু কোনো পেড প্রমোশন কিছু করছি না, আমি জাস্ট ইউনিক ব্যাপার যেটা রয়েছে, মানে বইটা আমি হাতে পেয়েছি, হাতে পেয়ে আমি এটুকু তোমাদেরকে বলছি যে এটার মধ্যে মৌলিকত্ব বা কি রয়েছে, আলাদা কি রয়েছে আদার্স বই থেকে। আর সত্যি কথা বলতে বাংলায় ইকোনমিক্সের বই এখনো পর্যন্ত নিতিন সিংহানিয়া স্যারের বইটি রয়েছে ইকোনমিক্সের জন্য, আদার্স আর কিছু আমার ততটা ভালো জানা নেই, ঠিক আছে। তো থাকতে পারে হয়তো, কিন্তু এটা কিন্তু নট ব্যাড, বেস্ট বুক, ঠিক আছে। গুড, বেটার, বেস্ট এখনো পর্যন্ত। আশা করি ভবিষ্যতে হয়তো অন্য কেউ অনেকে বই নিয়ে আসবেন আরও সহজ সরল। তো যাই হোক, তাই জন্য আমি নিতিন সিংহানিয়া স্যারকে ছোটো করছি না,
এই স্যারই কিন্তু এই পশ্চিমবঙ্গের প্রথম ম্যানুয়াল বই, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল যেটা, সেটা কিন্তু উনিই এনেছেন। এবং প্রথম যখন আমি বইটা দেখেছিলাম দুর্দান্ত লেগেছিল, দুর্ধর্ষ লেগেছিল বইটা আমার। তারপরে তো ক্র্যাক আসে, তো যাই হোক হিসেবে যাচ্ছি না, বাট বইগুলো অসাধারণ বই। এনারা স্যার, এনারা আজকে কোন জায়গায় পৌঁছেছেন, এতগুলো ধাপ পেরিয়ে ওনারা গেছেন, তো ওনাদের নলেজ অবশ্যই অনেকটাই হাই। তো যাই হোক এই বিষয়গুলো এখানে রয়েছে, বুঝতে পেরেছো? আর কি রয়েছে আমি এখানে সূচিপটনে নিয়ে তোমাদের আলোচনা করছি। সরকারি আয় ব্যয়, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, নীতি আয়োগ। এই যে নীতি আয়োগ থেকে কিন্তু প্রশ্ন আসবে, যেটা পঞ্চবার্ষিক, এই যে অর্থনৈতিক পরিকল্পনা পঞ্চবার্ষিক, এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনাটাকে আলাদা করে দিয়ে দিয়েছে, ছোট করে দিয়েছে, কারণ পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে এখন সেরকম কোয়েশ্চেন আসে না, খুব কম। নীতি আয়োগ থেকে আসবে। নীতি আয়োগের সাম্প্রতিক উন্নয়ন রিপোর্ট, ভারতের নগরায়ণ পরিকল্পনা সংস্কার, নীতি আয়োগের দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট। অর্থাৎ নতুন আপডেশনগুলো কিন্তু এখানে তুলে দিয়েছেন। অনেক চ্যাপ্টারে কিন্তু নতুন আপডেট কিছু ঢুকেছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কৃষিকাজ, আচ্ছা কৃষিকাজে কিন্তু অনেক ধরনের তোমার প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে কৃষিতে নাবার্ডের ভূমিকা, আজকে মনে হয় আমার ক্লাসে ছিল একটা নাবার্ডের কোয়েশ্চেন, আর না কিছুদিন আগে ছিল নাবার্ডের কোয়েশ্চেন। নাবার্ড যেটার ফুল ফর্ম আমি আগের দিন বলেছিলাম, নাবার্ড ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, তাই তো? তো এটা হচ্ছে নাবার্ড, যেটা 1982-তে এস্টাবলিশড হয়েছিল, এবং এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাইয়ে। তো এই বিষয়গুলো এখানে তুলে ধরা আছে। দ্বিতীয় সবুজ বিপ্লবের অধীনে বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তা, স্বাধীনতার পর ভারতের কৃষির মাইল ফলক। ঠিক আছে, এই দিকগুলো মানে কোন দিকটা বেশি ইম্পর্টেন্ট, একটা চ্যাপ্টারের মধ্যে কৃষিকার্য আমি দিয়ে দিলাম, তারা কৃষিকার্যের মধ্যে কোন জিনিসগুলো আমাকে পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এখানে কিন্তু সেগুলো তুলে ধরা হয়েছে। খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনা, ভারতের ভূমি সংস্কার, ভারতের সেচ ব্যবস্থা। দেখো অর্থনীতির মধ্যে সেচ ব্যবস্থা তোমরা বলবে এটা তো জিওগ্রাফির পার্ট, বাট না, সেচ ব্যবস্থা অবশ্যই অর্থনীতি, কারণ আমি সেচ যদি ঠিকঠাক না করি তাহলে আমি অর্থনীতিতে আমি কৃষিকাজ করবো কি করে, তাই না? ভূমি সংস্কার অবশ্যই, এই যে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার, এই পশ্চিমবঙ্গের যে দিকগুলো রয়েছে সেগুলো আমাদের ইম্পর্টেন্ট হয়ে যাবে। ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, আর আপকামিং যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আসতে চলেছে সেটার জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গের দিকটা ইম্পর্টেন্ট হবে। আবার দেখো ভারতীয় শিল্প এখানে বলা হয়েছে, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গেও খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, মানে আমাদের যে খাদি গ্রামোদ্যোগ যে বস্ত্র প্রতিষ্ঠানগুলো যে থাকে, তাই না? আমাদের মুর্শিদাবাদের দিকে বেশি আছে, যে মুর্শিদাবাদ সিল্ক বলো, খাদির জিনিসপত্র পাওয়া যায়, সেই যে দোকানগুলো রয়েছে এগুলো কিন্তু ভারতীয় সরকারের, ঠিক আছে? ভারতের বৃহৎ পিপিপি প্রকল্পসমূহ, ওকে। তারপরে স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এগুলো কিন্তু একদম নতুন। স্টার্ট আপ ইন্ডিয়া মানে কি? একটা কোনো বিজনেস যেটা একদম প্রথম থেকে শুরু হচ্ছে, নতুন করে শুরু হচ্ছে, নতুন একটা কোনো বিজনেস, ঠিক আছে? আমি বাজারে এলাম, আমি একটা বিজনেস করছি, দ্যাট ইজ আ স্টার্ট আপ বিজনেস। আমি একটা এডুকেশন সেক্টর খুলেছি, দ্যাট ইজ আ স্টার্ট আপ বিজনেস, মানে আমি নতুন শুরু করছি। দেন হচ্ছে লেনদেনের সমতার হিসাব, ভারতের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ভারতের বৈদেশিক বাণিজ্য পরিকাঠামো, আর্থিক বাজার, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং অ্যাট্রাকটিভ এখানে বিষয় রয়েছে যে কেন্দ্রীয় বাজেট 2025-26। রিসেন্টলি যে আমাদের ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা পেশ হলো, নির্মলা সীতারামনজি করেছেন, সেই বাজেটটা একটা চার্ট আকারে তিনি এখানে দিয়ে দিয়েছেন। এই যে দেখো, পার্সোনাল ইনকাম ট্যাক্স রিফর্ম, আমার ছবিটা পুরোটা আসেনি, উইথ স্পেশাল ফোকাস অন দ্য মিডিল ক্লাস। এখানে কি ইনকাম ট্যাক্সের উপরে যে বিষয়ের উপরে ফোকাস করা হয়েছে, এখানে সেই জিনিসটাই বলা হয়েছে, ঠিক আছে? এখানে চার্ট আকারে তিনি দেখিয়ে দিয়েছেন। এখানে দেখো যে বিনিয়োগ করার তারিখ আরও 5 বছর বাড়িয়ে 31শে মার্চ 2030 করার প্রস্তাব। এই যে চার্টটা উনি দিয়ে দিয়েছেন, এই চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকে তুমি পুরো বাজেটটা পেয়ে যাবে। আর খুব ইন্টারেস্টিং এর সাথে আছে, বাই কালার দিয়ে করেছেন, খুব ভালো লাগবে পড়তে। এই যে চ্যাপ্টারগুলো আমি দেখালাম, এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং আমি এটা তোমাদেরকে এটাও এক্সপ্লেন করে দিলাম যে কোন চ্যাপ্টার কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আশা করি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমি জানি না, বাট যদি তোমরা কেউ ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, আমি বলবো এই বইটা একবার নাও বাজার থেকে, অবশ্যই ভালো লাগবে, তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? আপাতত আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলার অর্থনীতিতে নিতিন সিংহানিয়া স্যারের বই ভালো, অবশ্যই ভালো। এখনো পর্যন্ত সেই লেভেলের বই এখনো আসেনি, আশা করি আসতেও পারে, আসবেও হয়তো। তো
যদি আসে তখন সেটা আমার কাছে যদি সেটা খবরে আসে, আমার কাছে যদি সেই বইটা আসে, আমি যদি সেই বইটা পাই, তাহলে আমি অবশ্যই সেটা তোমাদেরকে জানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এই বইটা আমার চোখে কেন ভালো লেগেছে, কিসের জন্য ভালো লেগেছে, আমি সেটা তোমাদের জানালাম। আর যারা এসএসসি WBCS, সরি আমি পেনটা মাঝে মধ্যে হারিয়ে ফেলি, এসএসসি WBCS এবং ইউপিএসসির জন্য সম্পূর্ণ আলাদাভাবে আমি এই দুটোকে, এইটার সাথে আমি এটাকে মার্জ করতে চাই না, কারণ ইউপিএসসির ইকোনমিক্স, এসএসসি WBCS ইকোনমিক্স অনেক পার্থক্য, ঠিক আছে, নদী আর সমুদ্র বলতে পারো। তো যদি এসএসসি WBCS এবং আদার্স কোনো এক্সামের জন্য RRB বলতে পারো, আর আমাদের কি বলবো রেল বোর্ড যেটা, তারপরে হচ্ছে ব্যাংক, তো এটার জন্য যদি কেউ ইকোনমিক সাবজেক্টটা ইন্ডিভিজুয়ালি পড়তে চাও, অবশ্যই এটা অনলাইন হবে। আর যদি মুর্শিদাবাদ নদিয়ার মধ্যে কেউ থাকো তাহলে অফলাইন পড়তে পারো। যদি ইকোনমিক সাবজেক্টটা আলাদা করে পড়তে চাও তাহলে তোমরা আমাকে জানাতে পারো 7001545878 এই নাম্বারে। আর যদি ম্যাডামের সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে হচ্ছে ম্যাডামের নাম্বার 6295893740। এটা হচ্ছে দীপ্রেনা ম্যাডামের নাম্বার। যদি ইকোনমিক সম্পর্কে তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে ম্যাডামের সাথে কথা বলতে পারো। ম্যাডাম অসাধারণ বোঝায়, আমি এটুকু বলতে পারি, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ইকোনমিক্স উনি অসাধারণ বোঝান, আমার ফেভারিট। আমি দিদি বলে বলছি না, আমি সত্যি বলছি, আমার ইকোনমিক্স সাবজেক্টের প্রতি ভালোবাসা একমাত্র ম্যাডামের জন্য, আমার দিদির জন্য, সত্যি বলছি, আমি এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। ভগবান মাথার ওপর আছে, ভগবান দেখছে, আমি সত্যি বলছি, অসাধারণ, মানে এক্সেলেন্ট যাকে বলে, মার্ভেলাস। তো একবার তোমরা যদি কোনো প্রয়োজন হয়, যদি তোমরা পড়তে চাও ইকোনমিক্সটা আলাদা করে, তাহলে অবশ্যই ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো চলো, আমি বললাম তোমাদেরকে এটার সম্পর্কে, বইটার সম্পর্কে, মাঝখান থেকে ম্যাডামেরও একটু কথা বলা হয়ে গেল, আমার একটু শেয়ার কিছু হয়ে গেল। নতুন বেরিয়েছে এটা, 3rd এডিশন, বইয়ের দোকানে যাবে, বলবে 25-26 এবং 3rd এডিশন ভারতীয় অর্থনীতি। যদি কেউ কলেজ স্ট্রিট থেকে নাও বইটা, মিনিমাম 35% ডিসকাউন্ট কিন্তু দেবে। প্রথমেই বইয়ের দোকান, আমি তোমাদেরকে এটুকু হেল্প করবো, দেখো এটা কোনো পেড প্রমোশন নয়, আমি তোমাদেরকে সম্পূর্ণ হেল্প করে দিচ্ছি, আমি তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। তোমরা কলেজ স্ট্রিটে যাবে, যদি কোনো বইয়ের দোকানে যাবে, যখনই যে কোনো বই কেনার সময় জাস্ট প্রথমেই জিজ্ঞেস করবে কত % ডিসকাউন্ট দিচ্ছেন, যাই বলবে তার থেকে একটু বাড়িয়ে বলবে। আর এটা হচ্ছে মিনিমাম 35% ডিসকাউন্ট পাবে, ম্যাকগ্রিল থেকে বলা হয়েছে। আর যদি 40% ডিসকাউন্ট নিতে হয়, 40% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে কলেজ স্ট্রিটের কথা ও কাহিনী দোকান থেকে। কথা ও কাহিনী, যেটা সংস্কৃত কলেজের একদম অপোজিটে রয়েছে, তাদের ওখান থেকে নিলে 40% ডিসকাউন্ট পাবে, আমি বলছি, ঠিক আছে। আর মিনিমাম 35%, এটা কিন্তু আমি কলেজ স্ট্রিটের কথা বললাম। আদার্স মফস্বলে কোথায় কি দিচ্ছে সেটা আমার জানা নেই, সেখানে ওই 30-32 এরকম দেয়, বাট চেষ্টা করো 35-এর মধ্যে বলার। জানি না তারা দেবে কিনা, অবশ্য তারাও যদি 35-এ কেনে তাহলে তো তারা তো দিতে পারবে না, তাদের তো কিছু লাভ করতেই হবে। তো যদি কেউ কলেজ স্ট্রিট থেকে নাও, মিনিমাম 35% ডিসকাউন্ট পাবে। আর কলেজ স্ট্রিটে যদি যাওই তাহলে একদম ডিরেক্ট কথা কাহিনীতে চলে যাও, কথা কাহিনীতে গেলে তুমি 40%, মিনিমাম 40% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। ম্যাকগ্রিলের যে কোনো বই যদি তুমি কথা ও কাহিনী থেকে নাও তাহলে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। আজকের মতো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের কিছুটা আমি উপকারে লাগাতে পেরেছি, কতটা কি তোমাদের উপকার হলো জানিও ভিডিওর নিচে কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড কিপ স্মাইল। থ্যাংক ইউ।